সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। ৫ আগস্টের আগে পরে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি প্রমাণিত সত্য। তবে ভবিষ্যতে রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ার হিসেবে এসব বাহিনীর ব্যবহার ঠেকাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সংস্কার এবং মানসিকতার পরিবর্তন আনতে বাহিনীগুলোর পোশাক পরিবর্তন হচ্ছে। তবে বিশেষজ্ঞ সহ অভ্যুত্থানকারী অনেকেই বলছেন, মানসিকতা ও সিস্টেম না বদলালে এই পরিবর্তন কার্যকর হবে না। ঔপনিবেশিক লাঠিয়াল বাহিনীর চরিত্র বদলে জননিরাপত্তায় নিয়োজিত বাহিনীগুলোর সেবা নিশ্চিত সহ প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় পোশাক কি মনের কথা বলে। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং সঞ্জানা আফিফা অদিতি, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। গুম নির্যাতনেও দমে যায়নি বিএনপি, মেধাবীদের নিয়ে দলকে সংগঠিত করার আহ্বান তারেক রহমানের। সসম্মানে বিদায় নিতে চাইলে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান মোশাররফের। ফেব্রুয়ারির শুরুতে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রধান উপদেষ্টার। সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সের। দিনভর আন্দোলনের পর মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত। যাচাই বাছাইয়ে সনদ পাঠাতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক, মানসিকতায় পরিবর্তন আনাই লক্ষ্য জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে সীমান্তে সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। এবং অটিস্টিক সেলকে ব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেন পুতুল, বলছে দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে পররাষ্ট্রের পর এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি। দর্শক, পুলিশের এই পোশাক পরিবর্তন নিয়ে আলোচনার পাশাপাশি প্রাসঙ্গিকভাবে আমরা রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই। হেলাল ভাই, আপনারা দীর্ঘদিন, গত প্রায় 16 বছর ধরে রাজপথে আন্দোলন করেছেন, এবং যেটা আমাদের সংবাদ শিরোনামেই দেখলাম আমরা, যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন যে গুম, নির্যাতন, খুনের পরও আসলে বিএনপি দমে যায়নি, এবং সেই গুম কিংবা নির্যাতনগুলো যাদের দ্বারা সংঘটিত হতো তারা ছিল মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং তাদের জন্যই আপনাদের রাজপথে নামাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়াতো। সো সেই পুলিশ 5ই আগস্টের পর থেকে নিষ্ক্রিয় ছিল প্রায় 4 দিন 5 দিন, এবং তখন অভ্যুত্থানকারী ছাত্র জনতা তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করেছে, ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করেছে, এবং পরবর্তীতে পুলিশ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সামনে এগিয়ে আসে, এবং তারা এখন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে আসলে সেইভাবে কাজ করতে সক্ষম হচ্ছে না, মানসিকভাবে তারা দুর্বল হয়ে আছে। সেই দুর্বলতা কাটানোর জন্য একটা অংশ হিসেবে পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় 16 বছর কিংবা তার আগের বছরগুলোতে পুলিশের যে পেটোয়া কিংবা লাঠিয়াল বাহিনীর ভূমিকা ছিল, পোশাক বদলের মাধ্যমে কোনো চরিত্রিক পরিবর্তন ঘটতে পারে? আপনাকে ধন্যবাদ। আমার সম্মানিত সহ আলোচকবৃন্দ সহ দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, ইটস নট অ্যাবাউট অনলি কাপড়ের পরিবর্তন। আমার মনে হয় যেটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটা মেসেজ দিতে চেয়েছেন, যে একটা সামগ্রিক পরিবর্তন ওনারা আনতে চাচ্ছেন। এটা মূলত মনস্তাত্ত্বিক। ধরেন, র্যাব বলেন, আইনশৃঙ্খলা পুলিশ, আনসার, এরা তো কি করেছে হয়তো অ্যাকিউটলি যদি আমরা দেখি জুলাই আগস্টে দেখেছি, বাট এটা তো মানে ওই শুধু এক মাসের ঘটনা না, এটা তো গত 16-17 বছরে এটাই তারা করেছে। যখনই নেমেছে, অনেক সময় রাস্তা না নামলেও করেছে। এমন ইনসিডেন্ট হয়েছে যে আমাদের এক কর্মীর বাসায় ওরা গেছে রাত শীতকালে, কেউ ছিল না, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কেউ ছিল না, পুরোটা বাসায় প্রত্যেকটা বিছানায় তারা ঠান্ডা পানি ঢেলে দিয়ে এসছে। এটা হলো বিকৃত ওদের যে একটা মনস্তাত্ত্বিক অবস্থায় তারা ছিল পুলিশ বাহিনী, বা এটা একটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম ছোট। আর এর চেয়ে তো অনেক নৃশংস ঘটনা তো ঘটেছে, আমরা দেখেছি। কাপড়ের পরিবর্তন ইটস ওয়ান স্টেপ, যে আমাদের পরিবর্তন আনতে হবে, এটাকে একটা লাউড মেসেজ দেয়, যে ওদেরকেও বোঝানো যে মানে পরিবর্তনটা আনতে হবে। বাট আমি পার্সোনালি যেটা মনে করি, এদের একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং দরকার, যে ওরা যে আসলে অস্ত্র দিয়ে মানুষ গুলি করে মেরে ফেলবে এই জন্য তাদেরকে দেয় নাই। তারা আমাদের জননিরাপত্তা, এটা তো সিভিলিয়ান ফোর্স,
এরা তো মিলিটারি ফোর্স না যে সীমান্তের যারা শত্রু আছে তাদেরকে গুলি করে মেরে ফেললো। তো এখানে পুলিশিং নিয়ে আমার মনে হয় কাউন্সিলিং দরকার। ওদের প্রপার পুলিশিংটা কি তাদের মাথায় আগে এটা ঢুকাতে হবে, যে পুলিশিং মানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা, মানুষকে মেরে ফেলা না। এখন পুলিশিং এমন জায়গায় চলে গেছে, আপনি এখনও দেখবেন যে, কারণ আপনি তো আর এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ওনারা তো 6 মাসে গিয়ে পুরোটাই চেঞ্জ করে ফেলতে পারেনি। এটি সম্ভব না। 3-4 মাসে তো এখন এই 16-17 বছর যারা নিয়োগ পেয়েছে, যারা এখনও কোনো কোনো জায়গায় কিন্তু পোস্টিং আছে, তাদের কিন্তু অ্যাটিটিউডটা সেম, হয়তো এখন করতে পারছে না, বাট মনস্তাত্ত্বিক পরিবর্তনটা কিন্তু তাদের মধ্যে এখনও খুব একটা এসছে বলে আমার মনে হয় না, পার্সোনালি মনে হয় না। আবার সবাই যে একই রকম আমি সেটাও বলছি না। আমার মনে হয় পোশাক পরিবর্তন ইটস এ গুড ইনিশিয়েটিভ, যে একটা দৃশ্যমান পরিবর্তন ওনারা যাচ্ছেন। কিন্তু ওইভাবে যদি বলেন আগে দর্শনদারি পরে গুণ বিচারে, কিন্তু আগে ভিতরটাও ক্লিন করতে হবে, যে ওনাদের যে ওয়ে অফ থিঙ্কিং, ওনাদের যে মাইন্ডসেট, এটার পরিবর্তন অনস্বীকার্য, এটা করতেই হবে। এটা না হলে আপনি পোশাক পরিবর্তন করেন আর বুট পরিবর্তন করেন, যা কিছু করেন, আই ডোন্ট থিঙ্ক ইটস গোয়িং টু ওয়ার্ক। পুলিশ প্রায়, শুধু পুলিশ বাহিনী আছে প্রায় 2 লক্ষ, 2.25 লক্ষের মতো। এর বাইরে আনসার এবং র্যাব মিলিয়ে সেটা প্রায় 5 লক্ষের কাছাকাছি। যদি প্রত্যেকজন পুলিশকে 2 সেট করে পোশাক দেওয়া হয়, টাকার অঙ্কে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি আমরা এই বার্ডেনটা নেওয়ার মতো অবস্থায় আছি কিনা? দেখেন, বার্ডেনটা হচ্ছে, যদি আমরা এভাবে বলি, কিছু পরিবর্তনের ইট উইল কাম অ্যাট সাম কস্ট। এখন আপনি যদি এই 5 লক্ষ যারা আমাদের পুলিশ বা আনসার বা র্যাব মিলে আছে, আপনি এদেরকে যদি ট্রেনিংও দিতে চান বা কাউন্সিলিংও করতে চান, দ্যাট ইজ অলসো কস্ট ইনভলভ। এটাও তো ফ্রি হবে না। আপনি তো একসাথে 2 লাখ লোককে নিয়ে কাউন্সিলিং করতে পারবেন না। দেয়ার উইল বি স্মল গ্রুপ সেশন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে ধাপে ধাপে পরিবর্তন করবে। তাহলে এখন খরচ তো অবশ্যই হবে, কিন্তু এই খরচটা আমার মনে হয় খুব একটা অযৌক্তিক। আমার পার্সোনাল ভিউ হচ্ছে, আমার মনে হচ্ছে না এটা অযৌক্তিক। দিস ইজ এ ফার্স্ট স্টেপ, বাট সেকেন্ড স্টেপ শুড বি ভেরি কুইক। যে ওনাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা, যে আসলে পুলিশিংটা কি, এইটা বোঝানোটা, এটা খুবই 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 প্রয়োজন। কারণ ওনারা কিন্তু নিজেদেরকে মনে করছে যে ওনাদের কাছে বৈধ অস্ত্র আছে, যেখানে বুঝানোর দরকার ওখানেও বোঝাচ্ছে না। মানে কাউকে গুলি করে দিচ্ছে, কাউকে ধরে নিয়ে যাচ্ছে, পিটাচ্ছে, এইটা তো তাদের পার্ট অফ ডিউটি না। আপনি উন্নত বিশ্বে, আপনি বিভিন্ন দেশে দেখবেন পুলিশদের কাজ হচ্ছে বুঝিয়ে কাজটা করা। তো এই জায়গার থেকে তারা অনেক দূরে সরে গেছে, এবং ওরা আসলে রাষ্ট্রের কর্মচারী বা কর্মকর্তা না হয়ে, দুঃখিত, ওরা বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে আওয়ামী লীগের, ওরা একটা অঙ্গ সংগঠনের মতো হয়ে গেছিল। সো দ্যাট ইজ আনএক্সেপ্টেবল। পুলিশ or any law enforcement agency should only be answerable to the people of the যে country. পোশাকটা পরে পুলিশ গত 16 বছর কাটিয়েছে, সেটা কিন্তু বিএনপি সরকার অর্থাৎ 2004 সালে প্রায় দীর্ঘদিন পরে, 1972 সালের পর দীর্ঘদিন পরে পুরো সিস্টেমটা পরিবর্তন করে র্যাবকে কালো পোশাক দেওয়া হলো, এবং পুলিশকে হচ্ছে, ঢাকার পুলিশকে জলপাই রং, ঢাকার বাইরের পুলিশকে, জেলা পুলিশগুলোকে নীল রঙের দেওয়া হলো। তো সেই পরিবর্তনটা যেটা বিএনপি করেছিল, যে পুলিশের পোশাক তুলেছিল, সেই পরিবর্তনটা আওয়ামী লীগ একবার 2020 সালে করতে চেয়েছিল, কিন্তু সেটা আর আগায়নি। তাহলে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে এই পরিবর্তনটা, যেই পোশাক পুলিশের বিএনপির হাতে দেয়া ছিল? ভাই, আমি আবারও বলি, পরিবর্তন, পোশাকের পরিবর্তন ইজ নট দ্যাট বিগ অফ এ ডিল। মানে এটা কিন্তু অত বড় ফ্যাক্টর না যে এটা তো আর দেশের জাতীয় পতাকা চেঞ্জ হয়ে যাচ্ছে না, একটা আর্ম ফোর্সেসের অথবা একটা আমাদের পুলিশ ফোর্সেসের ইউনিফর্ম চেঞ্জ হতেই পারে। এখন এই ইউনিফর্ম চেঞ্জটা কেন করছে? এটা কিন্তু কোনো ইগোর কারণে করছে না, যে বিএনপি এটা করেছিল দেখে আমরা এটা করে দিচ্ছি। ইটস নট দ্যাট। ওনারা একটা মেসেজ দিতে চাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং দেশবাসীকে, যে ওনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি জনগণ বান্ধব একটি ফোর্সে পরিণত করতে চাচ্ছেন। তো ফার্স্ট স্টেপ হচ্ছে, হয়তো অ্যাগ্রেসিভ মনে হচ্ছে, কালো পড়লে হয়তো অ্যাগ্রেসিভ বেশি লাগাবে, জানি না মাইন্ডসেটটা কি হয়, বা নতুন কালার কম্বিনেশন নামে এখন আসলে ভাবে কালার হচ্ছে পুলিশের জন্য আয়রন কালার, আপনার র্যাবের জন্য হচ্ছে পুলিশের যে জলপাই কালারটা ছিল সেটা একটু, তাহলে সফটওয়্যার কালারে চলে আসছে, মূলত ডার্কার কালার হচ্ছে লাইটার কালারে আসছে যদি ভাবে বলি। তাহলে মেবি দ্যাট ইজ ওয়ান মাইন্ডসেট, যে হয়তো লাইটার কালার হলে একটু মাইন্ডসেট রিল্যাক্স থাকবে, বা আই ডোন্ট নো সামথিং। ধরেন অনেক সময় থাকে না যে আমরা কেউ ডিপ কালারের কাপড় পরতে পছন্দ করি, কেউ লাইট কালারের কাপড় পরতে পছন্দ করি, ইট ডিপেন্ডস। বাট আমার মনে হয় দিস ইজ এটা ওটা প্রথম ধাপ, যেখানে ওনারা বলছেন যে তোমাদের পরিবর্তন হতে হবে, সো তোমাদের পোশাক চেঞ্জ হচ্ছে। পরবর্তীতে আমরা নিশ্চয়ই, আমি মনে করি যে তাদের মনস্তাত্ত্বিক যে চিন্তাধারা বা তাদের যে প্রক্রিয়াগত যে তারা শিক্ষাটা পেয়েছে, ট্রেনিংটা পেয়েছে, এইটার ব্যাপারে ওনারা নিশ্চয়ই কোনো
স্টেপ নেবেন বলে আমি 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 পার্সোনালি মনে করি, যদিও আমার এই ব্যাপারে খুব একটা ইন্টারনাল কোনো ইনফরমেশন নাই, বাট আমি মনে করি দিস দ্য লজিক্যাল থিং টু ডু। ওকে, এক স্টেপ করেছে, হয়তো সেকেন্ড স্টেপ করবে। এভাবে আপনার কাছে আবার আসবে, একটু আমি আফিফার কাছে যেতে চাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ এবং আপনাদের যারা নাকি সরকার দলের সমর্থক যে সমস্ত রাজনৈতিক শক্তিগুলো ছিল তাদের এক ধরনের নিপীড়নের শিকার হয়েছেন, এবং প্রায় 5 মাস পর একই ঘটনা পুলিশকে যখন ফোর্স প্রয়োগ করতে বলা হলো তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পুলিশকে দেখলাম সেই একই ধরনের ফোর্সই তারা প্রয়োগ করলো। তাহলে পুলিশের কি আসলে মানসিকতার কিংবা শক্তি প্রয়োগের ক্ষেত্রে কোনো পরিবর্তন এলো কিনা? আসলে মোটেও পরিবর্তন আসেনি। কারণ বিষয়টা যেহেতু আসলে মানসিকতার, আমরা যে বলি হচ্ছে আমরা গণ অভ্যুত্থান করেছি, সরকার পরিবর্তন হয়েছে, সরকার পালিয়েছে বা আওয়ামী লীগের ক্ষমতার পতন হয়েছে, কিন্তু বিপ্লব যে জিনিসটা এটা আসলে অনেকটা লং টার্ম ব্যাপার এবং এটা অনেকটা মানসিকতার সাথে সম্পর্কিত। কাজেই বলা যায় না যে এখনও, আমরা বারবার বলি যে আমাদের গণ অভ্যুত্থান সফল হয়েছে কিন্তু বিপ্লব কিন্তু এখনও হয়নি। বিপ্লবের জন্য আমাদের এখনও মাঠে থাকতে হবে। তো সেই জায়গা থেকে পুলিশের মধ্যেও আসলে ওই বিপ্লবটা এখনো হয়নি, তাদের মানসিকতার পরিবর্তন হয়নি, বা এই যে কেউ একটু রাস্তায় নামলি, একটু বিরুদ্ধ প্রতিবাদ করলি তার গায়ে লাঠিটা উঠানো যায়, এই জিনিসটা এখনো মানে 5 আগস্টের পরে 5-6 মাস পরেও কিন্তু আমরা একবার দেখতে পেলাম। এই জিনিসটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং বিষয় যে আমাদের বিপ্লব আসলে কতটুকু সফল হতে যাচ্ছে, কতটুকু ফ্রুটফুল হচ্ছে। আর যদি বলি যে মানসিকতা পরিবর্তন আসলে হয়নি এবং এটা আসলে পরিবর্তন করতে হবে সবাই মিলে। পুলিশ ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু সশস্ত্র বাহিনী না, কিন্তু আমার মনে হয় যে তারা নিজেদেরকে সশস্ত্র বাহিনী মনে করে এবং তারা আসলে নিজেদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে না, ওই রকমের বিহেভ করে। তাছাড়াও হচ্ছে অনেক জায়গায় আপনার চাঁদাবাজি বলেন, মামলা বাণিজ্য হচ্ছে, এখনো হচ্ছে। পুলিশের কাছ থেকেও পুলিশ মামলা দিয়ে চাঁদা নেওয়ার হ্যাঁ ঘটনা হ্যাঁ ঘটেছে। হ্যাঁ, ইভেন এখনো এমনও হচ্ছে যে বিশেষ করে আপনার ফৌজদারি মামলাগুলো কিন্তু যে কেউ করতে পারে, যে কেউ আরেকজনের হয়ে বাদী হয়ে মামলাগুলো করতে পারে। সেই জায়গায় আমাদের যারা শহীদ ছিলেন তাদের হয়ে অনেক মামলা বাণিজ্য হচ্ছে 5 তারিখের পর থেকে, যেখানে অনেক মানুষকে হচ্ছে মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে, বিনিময়ে আবার হচ্ছে তাদের থেকে একটা টাকা নিয়ে তাদেরকে আবার ছেড়ে দেওয়ার একটা আশ্বাস বা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এখনো হচ্ছে, কাজেই কোনো পরিবর্তন কিন্তু হয়নি। এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে পোশাক পরিবর্তন করে সম্ভব না। তবে হ্যাঁ, পোশাক পরিবর্তনটা আমি নিজে হচ্ছে ভালোভাবেই দেখছি, এটা খুবই একটা ভালো বিষয়। তবে এই পরিবর্তনটা যেন পোশাক পর্যন্ত সীমাবদ্ধ না থাকে। আর আমি পোশাক পরিবর্তনটাকে আসলে পজিটিভলি কেন দেখছি, আমার একটা অভিজ্ঞতা আছে। আমি যখন শহীদ ফ্যামিলিদের সাথে দেখা করছিলাম তখন আমাদের বরগুনায় একজন শহীদের একজন ছেলে সন্তান ছিলেন, খুব সম্ভবত 3 থেকে 3.5 বছর বয়স। তো ও বলতেছিল যে আমাদের ওরা একটা খেলনা গুলি আছে, বন্দুক আছে, ওর কথাটা ছিল যে হচ্ছে পুলিশকে এই গুলিটা দিয়ে মারবে, মানে কারণ ওর বাবাকে পুলিশ গুলি দিয়ে মেরেছে, এটা ও জানে। 3 আগস্টে আমরা দেখেছি একটা শিশু বাচ্চা শহীদ মিনারে কিভাবে পুলিশের হ্যাঁ, উপর। এটা ও যেহেতু দেখেছে, ওর মধ্যে কিন্তু দেখেন এই বাচ্চাটা একদিন 20 বছরের বয়স হবে, 25 বছর হবে, সে কিন্তু ওইটাই ধারণা করে বড় হচ্ছে যে পুলিশ মানেই হচ্ছে যারা গুলি চালিয়ে মানুষকে মারে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে, বা আমরাও সবাই একটু আগস্ট জুলাইয়ের বা বিগত বছর 15-16 বছর থেকে যেই অভিজ্ঞতাটা পেয়েছি সেটা থেকে একটু নতুনত্ব অনুভব করার জন্য আমাদের এই পরিবর্তনটা, পোশাকের পরিবর্তনটা দরকার, যাতে অ্যাটলিস্ট আমরা ফিল করতে পারি না, দেখে অন্তত মনে না হয় যে না হাসিনার সেনাপতি এসেছে, এটা যাতে আমাদের মনে না হয়, বা ওই বাচ্চাগুলো যাতে ওই ট্রমাটা আরেকবার ওকে দেখে মানে যারা আঘাতের শিকার হয়েছিল তাদের যেন মনস্তাত্ত্বিক একটা প্রশান্তি লাভ করে। এটা হচ্ছে মানুষের গ্রহণ করার দিক থেকে আমার মনে হয় যে এটা পজিটিভ। আর পুলিশের পরিবর্তন হওয়ার দিক থেকে আসলে আমার মনে হয় না পোশাক কোনোভাবে কাজ করবে। তাহলে সেই ক্ষেত্রে আসলে কি করা উচিত? সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে মানুষের পুলিশে যারা নিয়োগ হচ্ছে তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং নিয়োগের সময় তাদের যেই ট্রেনিংগুলো দেওয়া হয় এগুলোর মধ্যে কিছু পজিটিভ ট্রেনিং, সবসময় হচ্ছে মানে জোর জবরদস্তির এই বিষয়গুলো না এনে হচ্ছে কিভাবে হচ্ছে ভালোভাবে বিষয়গুলো ডিল করা যায় এবং তাদের দায়িত্বটা কি। তাদের কিন্তু আসলে দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা না, কিছু চাপিয়ে দেয়া না, লাঠি তোলা না, এই জিনিসগুলো তাদেরকে বুঝানো, অনুভব করানো। এবং হচ্ছে আরও হচ্ছে আপনার সিস্টেমের মধ্যে পরিবর্তন আনা। আমাদের পুলিশ বলেন বা বাহিনীগুলো হচ্ছে সবসময় একটা দলের হয়ে দলের এজেন্ডা বাস্তবায়নে কেন কাজ করে, কেন তারা স্বাধীন মতো তাদের কাজগুলো করছে না। মানে প্রশাসন বলেন বা বাহিনী, তারা তো তাদের যে দায়িত্বটা সে নির্বিঘ্নে তার কাজগুলো করবে,
সেটা কেন তারা করতে পারছে না বা কেন করছে না, সেখানে কি ল্যাকিংস বা কেন তারা চাঁদাবাজি করছে, এটা সমাধান কি, এটা আসলে সরকারকে করতে হবে। বা এই যে মামলা বাণিজ্য হচ্ছে, এটা কিভাবে বন্ধ করা যায়, কমানো যায়, এটা নিয়ে সরকারকে আমার মনে হয় যে সংস্কার করতে হবে। জি, আসলে আপনাকে ধন্যবাদ। হেলাল ভাই, আপনার কাছে আরেকবার আসতে চাই। পুলিশ যেভাবে করে কিংবা পুলিশ ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে করে ছাত্র জনতার উপর আক্রমণ করেছে কিংবা বিরোধী মতের উপর আক্রমণ করেছে, দমন-পীড়ন চালিয়েছে, একইভাবে কিন্তু আমরা দেখেছি যে ২৮ জুলাইয়ের পর থেকে পুলিশের উপর একটা আক্রমণ হয়েছে এবং প্রায় আ ৪১ জন পুলিশ এবং ২ জন র‍্যাব সদস্যকেও হত্যা করা হয়েছে বিভিন্নভাবে। তো সেই ক্ষেত্রে পুলিশের জায়গা থেকে যে মানসিক ক্ষতটা, সেই ক্ষতটা কি আসলে কাটানো সম্ভব কিংবা পরবর্তী সময়ে এটা কাটানোর জন্য কি করা যেতে পারে? এবং ২৮ তাদের হাই জুলাইয়ের পর কমান্ড পুরো ভেঙে গেছে। হাই কমান্ড ভেঙেছে বিকজ আপনারা তো পত্রপত্রিকা দেখতেই পাচ্ছেন যে হাই কমান্ডের যারা বিভিন্ন বড় বড় পদে ছিল এরা কত হাজার কোটি টাকা কিভাবে করে নিয়ে গেছে। প্লট, ফ্ল্যাট সবই প্লট পেয়েছে। ফ্ল্যাট তো খুব ছোট অ্যামাউন্ট, বাট যেই টাকার ট্রানজ্যাকশনের কথা শোনা যাচ্ছে, এটা তো বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা শতভাবে ব্যবসায় করে, তাদের পক্ষে সারা জীবন শেষে এতটুকু টাকা আফটার এক্সপেন্ডিচার বা লোন বাদ দিয়ে তো অ্যাকুমুলেট করা সম্ভব না। তো ওরা আওয়ামী লীগের থেকে বেনিফিট পেয়েছে অ্যান্ড দে ওয়ার ফেথফুল ডগ। আমি তাদেরকে সরি যে আমরা মানুষকে এইভাবে বলছি, বাট তারা কুকুর যেভাবে মনিবের প্রতি খুব লয়াল থাকে, তারা সেই কাজটাই করেছে। তারা কিন্তু দুঃখিত, দেশের কথা চিন্তা করেনি, দেশের মানুষের কথা চিন্তা করেনি, এবং সেবা প্রদান করা তো তাদের কোনো এজেন্ডাতেই ছিল না। মানুষ হত্যা বা মানুষ মারা গেছে, এটা অবশ্যই একটি দুঃখজনক ঘটনা, বাট আপনি যদি জুলাই পার্সপেক্টিভ চিন্তা করেন, তার আগে চিন্তা করেন, আমাদের যে জনিকে ছাত্রনেতা ছিল তাকে বাসা থেকে নিয়ে দিল, তার ওয়াইফ ওয়াজ প্রেগনেন্ট, তার প্রেগনেন্ট ওয়াইফের সামনে তাকে এতবার গুলি করলো, ১৫-১৬ বার গুলি করে তাকে হত্যা করলো। তাহলে ওগুলোও তো খুব বিভৎস, মানে ওই সিনারিওগুলো তো ইটস রিয়েলি ব্যাড। তারপরে বাচ্চা একটাকে গুলি করলো, মায়ের ইয়ে অন্তঃসত্ত্বা ছিল, বাচ্চার মানে মার পেটে দিয়ে বাচ্চার পেটেও গুলি গেল। সো পুলিশও আসলে, আই উইল নট সে দে ডিড হোয়াট দে গট হোয়াট দে ডিজার্ভ, বাট এইটা একটা ন্যাচারাল জাস্টিস আপনি বলতে পারেন। তো এখন ওইখান থেকে বেরোর সবচেয়ে সহজ একটা পথ আছে। যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না, যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল না, তাদের তো এই ধরনের কোনো কিছুতেই বিচলিত হওয়ার কিছু নাই, বিকজ ওরকম কেউ এফেক্টেড হয় নাই। যে পুলিশ অফিসাররা নিহত হয়েছে, তারা অন দ্য স্পট নিহত হয়েছে, কারণ তারা কোনো মানে ছাত্র জনতার উপর আক্রমণ করতে গিয়েছে, কোনো অ্যাকশন নিতে না, গিয়েছে। সিরাজগঞ্জে তো থানায় ঢুকে মেরেছে, ১৪ জনকে মারা হলো। থানায় ঢুকে মেরেছে, বাট এর আগেরও তো ঘটনা আছে। থানার লোকরাই তো গিয়ে এর আগে মানুষজনকে ওখানে হত্যা জি, করেছে। প্রায় ১৭ জনকে ১৮ জনকে হত্যা এক্স্যাক্টলি। করেছে। তো আমি বলছি যে কোনোটাই কিন্তু রিপারকেশন ছাড়া না। আপনি নিউটনস, আপনি যদি ল অফ গ্র্যাভিটি দেখেন, উপরে এলে নিচে আসবে। তো হোয়াট এভার ইউ ডু, দের ইজ, আপনার তো রেসপন্স তো আসবে একটা। তো যেভাবে বলা হয়েছিল হাসিনা ক্ষমতাচ্যুত হলে বাংলাদেশে ১০ লাখ লোক মারা যাবে, ২০ লাখ লোক মারা যাবে, ওরকম কিন্তু আসলে কোনো প্রতিহিংসার তেমন কোনো কিছু আমি দেখিনি, হয়ওনি। খুব যা হয়েছে খুবই নমিনাল, বাট পুলিশের উপর এটা হয়েছে বিকজ স্পেসিফিকলি পুলিশ এবং র্যাব, এই দুইটা বাহিনী কিন্তু চরম মানবাধিকার লঙ্ঘন করেছে এবং অত্যন্ত নৃশংসতার পরিচয় দিয়েছে, যেটা আমরা আয়নাঘরের জি, যে শ্বেতপত্রটা পড়লাম, যে ফার্স্ট রিপোর্টটা, ওই যে হিউম্যান রাইটসের, এটা বিভৎস। তাহলে যা করেছে কিছুটা তো হয়তো ফেরত আসবে। কিন্তু পুলিশ ভাই এই অবস্থায় যাওয়ার পেছনে রাজনৈতিক একটা প্রভাব ছিল এবং বলা হয় যে ২০০৯ সালের পর থেকে এই যে ২ লক্ষর মধ্যে প্রায় ১ লক্ষ পুলিশ হচ্ছে নিয়োগ হয়েছে ২০০৯ এর পর থেকে, এবং অনেকেই ধারণা করে থাকেন যে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে এবং তার কিছু প্রমাণও বিভিন্ন সময় আমরা দেখতে পাই, বিভিন্ন জন তারা পুলিশে যাওয়ার পর তাদের পরিচয়গুলো প্রকাশ পেয়েছে। ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে, তারা কি পুলিশকে রাজনৈতিক বিবেচনায় ব্যবহার করবে না, সেই নিশ্চয়তা কিভাবে সম্ভব হবে? না, নিশ্চয়তা আছে। আমি বেশ কয়েকটা জায়গায় এই কথা বলেছি। ৫ই অগস্ট ২০২৪ শুধু রাজনৈতিক দলগুলোর জন্য না, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য একটা বিরাট শিক্ষণীয় দিন। এক সময় দেখেন আওয়ামী লীগের মূল স্তম্ভটাই ছিল কিন্তু পুলিশ। একটা স্টেজে গিয়ে কিন্তু থানার ওসি আর এমপিকে পাত্তা দিত না। ও চিন্তা করে আমি তোমাকে এমপি বানাইছি, তুমি আমাকে কি বলো, মানে অ্যাটিচিউডটা এরকমই ছিল। অ্যাটলিস্ট আমার হাটাজারি থানা, আমি এটা অনেকবার ওসিকে আমি বলতে শুনছি, আরে কিসের এমপি, এগুলো আমরা বানাই। তা একটা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মচারী
বলছে সে ল মেকার বানায়। তার মানে আওয়ামী লীগ তাদেরকে সেভাবে ইউজ করেছে, বিকজ আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে গেছিল। গণবিচ্ছিন্ন হয়ে যাওয়াতে তারা কোনো না কোনো ফোর্সের উপর ডিপেন্ড করে ক্ষমতা আসতে হয়েছে। তারা পুলিশ ফোর্সটাকে ইউজ করেছে। এখন যখন তাদেরকে ইউজ করেছে তখন দেখা গেছে রাজনীতিবিদরা ব্যাকফুটে চলে গেছে, মোটামুটি আমলা পুলিশ টুলিশ এরাই দেশটা চালাচ্ছে। জি। এখন এরা জনসম্পৃক্ততা না, মানুষ মানলো কি বাঁচলো এটা না। এখন আপনি বলছেন পরবর্তী রাজনৈতিক দলগুলো কি করবে। ন্যূনতম বিবেকবোধ এবং ন্যূনতম বুদ্ধিমত্তা যদি কোনো রাজনীতিবিদের থাকে, হোয়াট নট টু ডু ইন হোল অফ ইউর পলিটিক্যাল ক্যারিয়ার ইজ দ্য লাস্ট 16 years অফ আওয়ামী লীগ। আমার মনে হয় এটা একটা টেক্সট বুকের মতো, যে রাজনৈতিক দলগুলোর কি কি করা উচিত না এই 16 বছরের আওয়ামী লীগ শাসনামল যদি ফলো করে তাহলে করবে। আর আমার মনে হয় না 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা সবাই একটা সমাজে বাস করি, এই দায়িত্ব বা চোরের মতো পালানো একটা রাজনীতিবিদের, যে একদিন আগেও যে খুব দম্ভ করে বলছে আমরা তো উমুক পালায় না, এই করে না, সে করে না, নিজের দেশবাসী তো দূরের কথা, নিজের যেগুলা কাছের চোর ছিল মন্ত্রী টন্ত্রী এদেরকে ফেলেও তো পালিয়েছে, জানতো না। অনেক মন্ত্রীকে নাকি 10:30টায় ওই দিন ইয়েতে যেতে বলছে, যে কি নাম, গণভবনে, এবং গণভবনে সেদিন যেতে বলছে। শিক্ষকদের সাথে একটা সময় তার বৈঠক Right. ছিল। তো ওদেরকে যেতে বলে মানাও করে নাই, উনি নিজেই পালিয়ে গেছে। তো রাজনীতিবিদের জন্য শুধু এটা পরাজয় না, একটা পুরো রাজনৈতিক মতাদর্শ বাংলাদেশের, ধরেন আওয়ামী লীগ একসময় একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ছিল, এই রাজনৈতিক দলের মৃত্যু কবর রচনা করে দিয়ে গেছে। এটা কোনো রাজনীতিবিদ চাইবে না। এই যতবার এই ডিবেট হবে এটা বলি, সুস্থ মস্তিষ্কের কোনো রাজনীতিবিদ যে বর্তমান সময় সম্পর্কে ওয়াকিবহাল, আমাদের সবার বাচ্চা কাচ্চা আছে, যে ছেলেবেলা আছে বা ভাই বন্ধু আছে, আমরা তো একটা সমাজে বাস করি, এই সমাজে বসবাস করে এই 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 টাইমে এসে কেউ এই ধরনের ভুল করবে এটা আমার মনে হয় না। জি হেলাল ভাই, আফিফা, আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, রাজনৈতিকভাবে তাদের এক ধরনের পরাজয় ঘটেছে, যেটা হেলাল ভাইয়ের ভাষ্য। কিন্তু আপনার মন্তব্য কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেভাবে করে দেখতে পাই, সর্বশেষ যেটা ঘটলো যে আপনাদের সিরাজ শিকদার এবং তার পাশে হচ্ছে শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিতে রং মারাকে কেন্দ্র করে আমরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পেজে দেখতে পেলাম তাদের নাম দিয়ে, ছবি দিয়ে, ফটোকার্ড করে তাদের ব্যাপারে হুমকি দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় এখনও কিন্তু ডিজিটাল সাইনবোর্ডে, দেয়ালে চিকামারা থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আমরা আওয়ামী লীগ ছাত্রলীগের এক ধরনের গোপন উপস্থিতি দেখতে পাই। আসলেই কি আওয়ামী লীগের রাজনৈতিক কবর রচনা হয়েছে, নাকি কোনো না কোনোভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসবে দেশের রাজনীতিতে? আগামী আগামী অন্তত 20 বছরে আমার মনে হয় না যে আওয়ামী লীগ ফিরে আসা সম্ভব কোনোভাবে। যেটা আপনি বললেন যে অনলাইনে, যেটা ওদের উপস্থিতিটা অনলাইনে, এবং সেটা এমন না যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের অনেক মানুষ অনলাইনে অ্যাক্টিভ, ওদের এক একজন অনেকগুলো ফেক আইডি ইউজ করে তারপর হচ্ছে ওরা এই কার্যক্রমগুলো চালায়, এবং সেগুলো দিয়ে বিশেষ করে আমাদের নারী যে আন্দোলনকারী ছিলেন তাদেরকে খুব ভালোভাবে সবসময় অ্যাটাক করা হয়। আর এই জিনিসটা আপনারা হচ্ছে একজন সাংবাদিক ভাই বলেছিলেন যে সাদ্দাম হচ্ছে ওর কয়েকশো ফেক আইডি দিয়ে আমার বিরুদ্ধে লেখালেখি করেছিল। তো ওরা হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ এবং এইভাবে হচ্ছে, কিন্তু মাঠে এটা আসলে সম্ভব না, এবং জনগণ হচ্ছে কখনো এটা মেনে নিবে না, এটা সম্ভব না। তাহলে যে রাজনৈতিক বক্তব্যগুলো দেখি, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগ আসে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা হয়, সেটা নিয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, এটা হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আমাদের বর্তমান রাজনীতি বলেন বা সামনে নির্বাচন আসতে চলছে, সেখানে আমাদের এটা একটা খুবই শঙ্কার জায়গা। যেটা হচ্ছে আমরা যেটা মানে আশা করেছিলাম যে আওয়ামী লীগের সময় ভারতপন্থী একটা যে টান ছিল ওইটা হয়তো বা কিছুটা কমবে, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে সব দলের নেতা নেত্রীদের বক্তব্য শুনে এটাই মনে হচ্ছে যে সব দলগুলোর মধ্যে ভারতের একটা প্রভাব আবার হচ্ছে চলে আসছে, এবং সেটা কোনো একটা দল না, সব দলগুলোর মধ্যেই চলে আসছে। এবং আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার যে এজেন্ডা, এটাও ভারতের এজেন্ডা, এবং এই এজেন্ডাকে সবাই হচ্ছে প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে নির্বাচন দেখতে চায় বলে বিবৃতি দিচ্ছে করছে তারা। কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো দলই এটা করছে, তারা আসলে মানুষের গ্রহণযোগ্যতা যে তাদের দরকার হবে বা নির্বাচনে উঠে আসার জন্য যে মানুষের গ্রহণযোগ্যতা দরকার, এটা তাদের মাথায় আনা ধরেন উচিত। যদি এমন হলো যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেল, সেই ক্ষেত্রে আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা কি হবে? তারা কি এটাকে মেনে নিবে? হ্যাঁ, এটাকে কোনোভাবেই মানা সম্ভব না।
আওয়ামী লীগ যে ম্যাসাকারটা করেছে বা গত 15 বছরেও করেছে বা এতগুলো হচ্ছে আপনার ভোট ডাকাতির যে নির্বাচন করেছে, সেই জায়গা থেকে এটা কোনোভাবেই মানা সম্ভব না। তাদের মধ্যে যদি কোনো নেতা নেত্রী থেকে থাকে যারা যারা আসলে হচ্ছে এরকম অপকর্মের সাথে জড়িত ছিল না, তারা নতুন ব্যানারে আসুক, স্বাগতম, আমাদের তার কোনো মানে আপত্তি আপনার নেই। জায়গা থেকে আওয়ামী লীগের এই নামে রাজনীতি আর করতে পারবে না বাংলাদেশে? না, এই নামে এবং হচ্ছে যারা বিগত আপনার ভোট ডাকাতিগুলোতে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে হচ্ছে বিচারের আওতায় আনা উচিত। তাদেরও হচ্ছে বাংলাদেশের রাজনীতি থেকে বহিষ্কার করা উচিত একেবারে। হেলাল ভাই, আপনার মন্তব্য শুনতে চাই। আওয়ামী লীগ কি তার নামে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত কিনা কিংবা পাবে কিনা? উচিত কিনা বা সুযোগ পাবে কিনা, আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের বিএনপি তো প্রায় 16-17 বছর ধরে রাজপথে ছিল, কম বেশি প্রেজেন্স ছিল, কোনো সময় হারিয়ে যায়নি। এই যে 5ই আগস্টের পরের থেকে আপনি প্রকাশ্যে কাউকে আমি আওয়ামী লীগ করি কথাটা বলতে শুনেছেন? তা এত বড় দল, এত বড় সংগঠন, তারা খুব বড়াই করে বলতো না আমাদের এটা আছে ওইটা আছে। 17 বছর তো দূরের কথা, 17 মাস 17 দিনই তো ওরা এটা করে নাই। আওয়ামী লীগ সুযোগ পাবে কি পাবে না, আমার তো মনে হয় না কারো সাহস হবে আওয়ামী লীগের নামটা ইউজ করে কোনো জায়গায় নিজের প্রতিনিধিত্বমূলক কোনো কিছু বলতে। অসম্ভব ব্যাপার। বাংলাদেশে আওয়ামী লীগ যা করে গেছে, বাংলাদেশিদের সাথে আওয়ামী লীগ যা করে গেছে, তাদের এই সাহস এখন পর্যন্ত তো এক বাংলাদেশে আওয়ামী লীগ নেতা নেই, আছে তো কেউ না কেউ তো বাংলাদেশে আছে, সবগুলো তো আর ইন্ডিয়া বা ওইসব দেশে ভেঙে না, যায় না। খুব কম সংখ্যকই যেতে পেরেছে আসলে। না, তার মানে আছে। ধরেন একটা দলের যদি ওদের কথা মতো একসময় 30% ওদের ভোটিং থাকে, বাদ দেন 30%, 10%, ওরা যেটা লাস্ট ভোটে দেখাচ্ছে 10 to 12%, তো এই 12% আওয়ামী লীগের নেতা একজনও কি একটা প্রেস কনফারেন্স করেছে বা পাবলিকলি বলেছে আমি আওয়ামী লীগ করি? করেনি। কেন? ওরা জানে বাংলাদেশে মিনিমাম, আমার বোন বলেছে 20 বছর, আমার মনে হয় তার চেয়েও দীর্ঘ সময় লাগবে আওয়ামী লীগের এইটা বলতে সাহস করে যে আমি একসময় আওয়ামী লীগ করতাম বা আমি আওয়ামী লীগ ভালোবাসি। আওয়ামী লীগের ভোটাররাই পিটাই মেরে ফেলবে। যে অন্যায় অত্যাচার করেছে শুধু রাষ্ট্রীয় লেভেলে না, একদম প্রত্যন্ত অঞ্চলে, আমরা তো ধরেন প্রান্তিক পর্যায়ে রাজনীতি করি, ওইখানে গাছ কেটে নিয়ে যায় ভাই। একটা লোক ধরেন মেয়ে হয়েছে, একটা গাছ লাগিয়েছে, গাছের বয়স হচ্ছে, গ্রামে কিন্তু এটা হয় যে একটা শিল করে গাছ লাগাচ্ছে বা এটা দিয়ে তার হয়তো মেয়ের বিয়ের একটা পোর্শন দিবে, গাছ কেটে নিয়ে গেছে। তাহলে ওরা কিন্তু যে অত্যাচার করেছে এটা শুধু টপ লেভেলে না, যে দেশ লুটে পুটে খেয়ে গেলাম, ব্যাংক সাফা করে দিয়ে গেলাম, তা না। ওরা কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে দুর্নীতিটাকে খুব স্মুথলি পৌঁছে দিয়েছে। এরকম একটা দল, আমি আসলে কোন রাজনৈতিক দল এটা দুঃস্বপ্নও চিন্তা করে যে আওয়ামী লীগকে আইনে একটা পার্টিসিপেট ইলেকশন করবে, আই ডোন্ট নো। বাট আমার মনে হয় আওয়ামী লীগ নামক দলটি আগামী 20-50 বছরে এই নামে বাংলাদেশে অপারেট করতে পারবে বলে আমার মনে হয় না। এই ধৃষ্টতা, এই সাহস, দুঃসাহস এদের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীর নেই। জি, হেলাল ভাই, আমরা আবার একটু পুলিশের কাছে ফিরতে চাই। আফিফা, আমরা পুলিশের যে বিচার প্রক্রিয়া আমরা দেখেছি, প্রায় হাজারখানেক পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে কিংবা তাদেরকে এই বিষয়ে চিন্তা করা হচ্ছে যে তারা এখানে সব অপরাধী ছিল। এর বাইরে আরও শতাধিক পুলিশ কর্মকর্তাকে ট্রান্সফার করা হয়েছে, তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, অনেকে পালিয়ে গেছেন। পুলিশ পালিয়ে যাওয়ার ঘটনাও কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম। তো সেই জায়গা থেকে পুলিশের যে বিচার প্রক্রিয়া আপনি দেখছেন, পুলিশের শুদ্ধ হওয়ার জন্য যারা কিনা সত্যিকার অর্থেই জননিরাপত্তায় কাজ করতে চান, ভালো পুলিশিং করতে চান, তাদের জন্য এটা কতটা জরুরি এবং সরকার কতটা করতে পারছে পুলিশের বিচার? আহ, আসলে আপনার পুলিশের হচ্ছে বিচার হচ্ছে এখানে হচ্ছে আপনার মানে সাধারণ পুলিশ যারা ছিলেন তারা মোটামুটি অনেক চাপে আছে এবং একটা দীর্ঘ সময় তারা কাজে যোগই দেয়নি এই আতঙ্ক থেকে। কিন্তু ওনারা হচ্ছে কি এই মানে অর্ডারটা হচ্ছে এক্সিকিউট করার জন্য বাধ্য ছিল, বা চাকরির জন্য বলেন বা জীবনের জন্য বলেন, যাই। কিন্তু আমরা এমনও দেখেছি যে বিএনপির মিছিলেই গুলি না করার কারণে, কোটা বিরোধী আন্দোলনে গুলি না করার কারণে একজন এডিসি তিনি তার অধস্তন কনস্টেবলকে চড় মারছেন। হ্যাঁ, এখন হচ্ছে এই বাধ্যটা তাদেরকে যারা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা গেছে কিনা, আমার মনে হয় যে সরকারের এই দিকে ফোকাস করা উচিত। এই যে এটা হচ্ছে আপনার পুলিশের যে সংস্কারের যে বিষয় বলেন, এটাও একটা অন্যতম বিষয়। আর এখানে নতুন করে নিয়োগ দিয়ে হচ্ছে আরও নতুন মানুষ এনে আমার মনে হয় যে এই সংস্কারটা আরও দ্রুত করা যায় ভালোভাবে, যেটা আপনার মানসিক দিক থেকে যে সংস্কারের যে পুলিশের মন মানসিকতা, সেটাও আমার মনে হয় যে নতুন মানুষ আনলে আমার মনে হয় যে এটা ভালো হবে।
এখন পর্যন্ত সরকার যে উদ্যোগ নিচ্ছে তাতে কি ৫ মাস ৬ মাসে পুলিশ সংস্কার থেকে শুরু করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রে আপনারা কি এই জায়গা থেকে সন্তুষ্ট কি না? আহ, সরকার করছে এবং আমাদেরও বুঝতে হবে যে এখানে সরকারের মধ্যে আমাদের ছাত্র উপদেষ্টা আছেন কয়জন বা ডক্টর ইউনূস আছেন, কিন্তু এছাড়া যদি বলেন প্রশাসন বলেন আমলা বলেন সব কিছুই কিন্তু আপনার ওই হাসিনার আমলের গড়ে যাওয়া ওই সময় নিয়োগ পাওয়া মানুষজনই। এবং আপনারও বুঝতে হবে যে হাসিনা আসলে কাদেরকে নিয়োগ দিয়েছে, যারা তাদেরকে সার্ভ করবে ওইভাবেই নিয়োগ দিয়েছে 16 বছর ধরে। তো কাজেই তাদেরকে নিয়ে কাজ করাটা আমার মনে হয় যে এই সরকারের জন্য একটু মানে একটু দীর্ঘায়িত হচ্ছে, বা সরকার আমার মনে হয় যে প্রবলেম ফেস করছে। সেই জায়গা থেকে সরকার তার মতো কাজ করছে, তবে হ্যাঁ আমরা অবশ্যই আমাদের যে আশা ছিল বা এক্সপেকটেশনের জায়গা থেকে আমরা মোটেও সন্তুষ্ট না। আমরা সরকারকে আরও পাবলিক পালস বুঝা এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেই অনুসারে আরও বেশি কাজ করে, এবং তাদের যে গতি, কাজের যে গতি, এই গতিটা আমার মনে হয় যে অ্যাজ ইউজুয়াল সরকারের মতো হলে চলবে না, তাদের গতিটা ত্বরান্বিত করতে হবে। মাহফুজ আলম আপনাদের আন্দোলনের একজন অন্যতম নেতা, তিনি গতকাল একটি পোস্ট দিয়েছেন যে মিত্র এবং শত্রু আবার নতুন করে চেনার জায়গা থেকে। এই মিত্র শত্রু চেনার দায়টা কি জনগণের, না এটা আসলে রাজনৈতিক দলগুলো এবং সরকার যারা এখন ক্ষমতায় আছেন তাদের আসলে নেওয়া উচিত? এটা সবার নেওয়া উচিত, বিশেষ করে জনগণের। জনগণের একদম বুঝতে হবে যে কোনটা তার জন্য ভালো, কোনটা দেশের জন্য ভালো। কারণ যতক্ষণ জনগণ সচেতন ততক্ষণ যারা দায়িত্বে থাকে তারা জনগণের জন্য কাজ করার বাংলাদেশের জন্য। মানুষের মধ্যে কি সেই সচেতনতা আছে আদৌ? সেই সচেতনতা নেই, কিন্তু বাংলাদেশের মানুষকে তাদের অধিকার সচেতন, তাদের রাজনীতি সচেতন, এবং এই যে সচেতনতা এটা একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়াটা, এইটাই আমাদের বিপ্লব হবে, আর এইটাই আমাদের সংস্কারের একটা মূল বিষয় হবে। এটাই উচিত, এটাই মেইন জিনিস। যদি আমি মানে সচেতন না হই, বা আমি ঢাকায় বসে 10 জন মানুষ খুব সচেতন, কিন্তু একটা প্রান্তিক পর্যায়ে একটা মানুষ 1 প্যাকেট সিগারেটের বিনিময়ে ভোট দেয়, সেই সচেতনতা দিয়ে আসলে কিন্তু শেষ পর্যন্ত পরিবর্তন কিছুই সম্ভব হবে না। দলটা পাল্টাবে, হেলাল ভাই, তেমন কিছু ধরেন পরিবর্তন হবে না। যেই সচেতনতার কথা বলা হচ্ছে এখন, যেটা আফিফা বললেন যে বাংলাদেশের মানুষ ভ্যাট বাড়ানোর কারণে ক্ষুব্ধ, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ক্ষুব্ধ, সে চায় একটু কম দামে চাল খেতে, কম দামে তার চলাফেরা করতে। বর্তমান সরকার সেই জায়গা থেকে আসলে কতটা সফলতার দিকে আছে, এবং মানুষের এই ক্ষোভটা বোঝার জন্য কিংবা এই ক্ষোভটা নিরসনের জন্য সরকারকে আসলে একা পারবে কিনা, কিংবা এই সরকারের পক্ষে এটা ম্যানেজ করা সম্ভব কিনা? দুঃখিত। দেখেন, আসলে এটা কিন্তু একটা মেকশিফট গভর্নমেন্ট। দেশের একটা বিশেষ অবস্থায় যখন গণঅভ্যুত্থানের মুখে একটা সরকার পালাতে বাধ্য হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে, তখন সবাই মিলেই সবার মতামতের ভিত্তিতেই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান করে একটি সরকার গঠিত হয়েছে, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার। আমি একটা উদাহরণ দিই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে এমনি 3 থেকে 4 জন মন্ত্রী লাগে, কারণ এটা অনেক ওয়াইড একটা মিনিস্ট্রি। এখন আপনি দেখেন কৃষি মন্ত্রণালয় কিন্তু ইকুয়ালি বড় একটা মন্ত্রণালয়, হ্যাঁ, কিন্তু এখন একজনে মিলে 2টা চালাতে হচ্ছে। মানে যে দায়িত্বশীল উনি দোনোটারই দায়িত্বে আছেন। এটা আমি একটা উদাহরণ দিলাম। এইটা হয়তো অনেকে মনে করছে যত লোক কম, করাপশন কম, বাট একটা এফিসিয়েন্সি বলে একটা কথা আছে, হ্যাঁ। যারা এখন এই কাজগুলো করছেন এটা কিন্তু ওনাদের প্রাত্যহিক কাজ না বা দৈনন্দিন কাজ না, ওনারা দেশের জন্য কিছু করার চেষ্টা করছেন। সো আই উইল গিভ দেম দ্য ক্রেডিট যে ওনারা চেষ্টা করছেন মানে এগুলো কোপ করতে। কিন্তু আসলে হয় কি, দ্রব্যমূল্য শুধু তো মার্কেট প্রাইসের উপর ডিপেন্ডেন্ট না। জি, আমি আপনাকে একটা এক্সাম্পল ছোট করে দিয়েই বুঝতে পারবেন। সামনে রোজা আসছে, তাহলে কমোডিটি দরকার। জি, চিকপিস বা যে আমরা যেটা মটর বলি, বা এগুলো তো খেজুর এগুলো আনতে হবে। 5ই আগস্টের পরপরই মানি লন্ডারিং আটকাতে সিঙ্গেল বড়ার এক্সপোজার কমায় দিল। তা কি হলো, যার 1500 কোটি টাকা লোন ছিল 500 কোটি টাকা করে দিছে, 500 কোটি টাকা ছিল 100 কোটি টাকা করে দিছে। যার 1500 কোটি টাকা লোন ছিল সে মাসে 7টা জাহাজ আনতে পারত। 200 কোটি টাকা 250 কোটি টাকা করে ধরেন সফট পিস পড়বে, সফট ফিড পড়বে গম। এখন যখন ওকে 500 করে দিছে, ও আনতে পারতেছে 2টা থেকে 2.5টা, 2টা, তাহলে 5টা কিন্তু ঘাটতি। তাহলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটা বিষয় কিন্তু আসে। তো এখানে হচ্ছে কি, প্রত্যেকটা একটা রিপল এফেক্ট আছে।
মানে একটা করতে গিয়ে কন্ট্রোল করতে গিয়ে আরেকটা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, আরেকটা আয়ত্তের ভিতরের দিকে আরেকটা চলে যাচ্ছে। আমার মনে হয় মানে কাজের তুলনায় অ্যাডভাইজার কম। এটা আমার পার্সোনাল ভিউ, মানে নট আন্ডারমাইনিং। যারা কাজ করছেন এরা অত্যন্ত ক্যাপেবল এবং অত্যন্ত আন্তরিক আমি মনে করি, কিন্তু আন্তরিকতার ক্যাপাবিলিটি থাকলে হবে না, একটা হিউম্যান ক্যাপাসিটি থাকে। আপনি এখন একটা টক শো হোস্ট করছেন, আপনার যদি দিনে 10টা করতে, ইউ উইল নট হ্যাভ দিস স্মাইল। হ্যাঁ, বিরক্ত হয়ে যাবেন, আমি কি ভাই, আপনার মাথার কাজ করবে না। সো আমাদের তো সবার একটা ক্যাপাসিটি আছে, কে কতটুকু করতে পারবে। আমার মনে হয় আমরা প্রফেসর ইউনূস সাহেবের উপর একটা আনডিউ বার্ডেন দিচ্ছি যে ইউ মেক এভরিথিং অল রাইট। আপনার দল থেকে তো বারবার বলা হচ্ছে নির্বাচন হলেই সবকিছু সমাধান হবে। এটা কেন বলা হচ্ছে এটা আমি বলি। নির্বাচন চাওয়াটা তো দোষের কিছু না, একতরফা কিছু তো চাচ্ছে না কেউ। একটা গণতান্ত্রিক ব্যবস্থা হয় কি, জবাবদিহিতা খোঁজার জন্য 300 জন লোক পাওয়া যায়। এখন ঘুরে ফিরে কিন্তু সবাই একজনের কাছে যাচ্ছে, এবং এই লোকটা আসলে কোনো দোষ নাই, বিকজ উনি তো ধ্বংসস্তূপ থেকে নিয়ে স্টেবিলাইজ করার চেষ্টা করছে। আর আরেকটা আমি আপনাকে কথা বলি, বিডা, ওনারা হয়তো যোগাযোগ আরও বেশি আমার চেয়ে গভর্নমেন্টের। বিডাতে আমার কিছু পরিচিত লোকজন, বিকজ আমি আইনজীবী, কিছু হয়। 5ই অগস্টের পরে থেকে আজকের দিন পর্যন্ত 1 পয়সার ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসে নাই। কেন জানেন? ওরা একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিকলি ইলেক্টেড স্টেবল গভর্নমেন্ট চায়। এটা কেন চায় এটাও বলি। মনে আছে ওই যে 111 একটা সরকার ছিল, 46টা আইন পাশ করেছে। প্রথম পার্লামেন্টে গিয়ে হাসিনা 43টা বাদ দিয়ে নিজের যেটা 3টা ভালো লাগছে ওই 3টা রাখছে। তার মানে হচ্ছে এখন যা যা হবে, যেই আসুক পার্লামেন্টে, এটা কিন্তু ওনাদের র্যাটিফাই করতে হবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার খুব সুন্দর একটা কাজ করে, কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে সবগুলো রাজনৈতিক দলকে ডেকে এবং যারা স্টেক হোল্ডার ছিল আন্দোলনে, ছাত্র প্রতিনিধি বা যারা যারা ছিল, সবার সাথে একটু আলাপ আলোচনা করে, যাতে যেই ক্ষমতা যাক বলা হলো এটা কেন পাশ করলাম না, তোমাদের সাথে তো কথা বলছিলাম। তো দ্যাটস এ গুড অ্যাপ্রোচ। জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসলে মানুষের কাছে জবাবদিহিতার বিষয় থাকে, ওয়ার্কফোর্স বেশি থাকে, ফ্যাসিলিটি তো আছে, এবং বৈদেশিক বিনিয়োগও যারা করে এরাও মোটামুটি সেফ থাকে যে অ্যাটলিস্ট 5 বছরের জন্য আমার চুক্তিটা ভ্যালিড থাকবে, কারণ এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। নাথিং টু ডু উইথ প্রফেসর ইউনূসের সরকার পারছে না, এটা তো সবার সরকার, এটা তো কারো একার সরকার না। সো দিস গভর্নমেন্ট ইজ নট পার্টিসান। যেমন আওয়ামী লীগ একটা পার্ট, পুরো বাংলাদেশ একটা পার্ট, এটা কিন্তু তা না। এই বাংলাদেশে আমার মনে হয় অনেকদিন পরে এমন একটা সরকার হয়েছে যে উনিও বলছে আমার সরকার, আমিও বলছি আমার সরকার, আপনিও বলছেন আপনার সরকার, বাংলাদেশিদের সরকার। সো আমার মনে হয় এই বাংলাদেশিদের সরকারকে শুরুর থেকেই আমরা হেল্প করছি সবাই মিলে, এবং আমরাও চাই এই সরকার একটা সাকসেস নিয়ে যে অবস্থানে দেশটাকে নিয়েছেন, একটা গ্লোরিফাইড ওয়েতে ওনার এটা থেকে এক্সিট হোক, যাতে ইতিহাসে সবসময় এই সরকার। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে এই সরকার যদি সম্মান নিয়ে যেতে চায় তাহলে তার দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া উচিত। এখানে আমি একটা ধরেন পলিটিশিয়ানরা অনেক কথা বলবে, মিটিংয়ের কথা আর টেবিল টকের কথা তো আর এক হ্যাঁ, আপনার ফখরুল ইসলাম সাহেবও কিন্তু বলেছেন যে এটা আমাদের চাপে রাখার কৌশল সরকারকে। না। এটা ভাই, রাজনৈতিক দলের মূল কাজ হচ্ছে জনগণের কাছে গিয়ে জনগণের সমর্থনটা আদায় করা। এটার জন্য একটা নির্বাচন চাইতে পারে। এটা আমি আসলে নির্বাচন সংস্কার কোনোটার বৈপরীত্য দেখি না। দেখেন, এই শেখ মুজিবুর রহমান একসময় আওয়ামী লীগের বড় নেতা ছিলেন, ওনার মৃত্যুর পরে 11 জন ওনার জানাজা পড়তে যায়নি। মানে আমি জাস্ট একটা কম্পারেটিভ স্টাডি দিলাম, অনেকের ভার্সন মতো ওনার একটা ভাষণের কারণে বা যার কারণে উনি একটা রোল প্লে করেছিলেন, কিন্তু এই একই লোকের জানা যায় কিন্তু ওনার দলেরই এত বড় একটা দল লোক ছিল না। এটাই বলছি, জনপ্রিয়তাটা খুব আপেক্ষিক, মানুষ যে কেন মন ঘুরে যায়। আবার একই সাইডে দেখেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব জানা যায় ম্যাসিভ একটা গ্যাদারিং। জনপ্রিয়তাটা ধরে রাখাটা বড় ব্যাপার, আবার যৌক্তিক সময়ে যৌক্তিক কাজটা করে ফেলে যাতে মানুষের মনে এটা না আসে ওরা এটা লিঙ্গার করতেছে নাকি। কেন লিঙ্গার করছে? কারণ ঘর পোড়া গরু কিন্তু সিঁদুর মেঘ দেখলেও জি, ভয় পায়। ভাই, আমি একটু আফিফের কাছে আরেকবার আসতে চাই। আপনার জনপ্রিয়তা নিয়ে কথা সূত্র ধরে আমি একটু বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই বিপুল জনপ্রিয়তা নিয়ে, যেই বিপুল সমর্থন নিয়ে তাদের কমান্ডে লাখ লাখ ছাত্র জড়ো হয়ে যাওয়া, সেই একই জনপ্রিয়তা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা তাদের সাথে সংযুক্ত যে নাগরিক কমিটি,
একই অবস্থা আছে কিনা, যদি থাকে তাহলে এক কথা, যদি না থাকে তাহলে আসলে ভবিষ্যতের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেই রাজনৈতিক বন্দোবস্ত কি করে তৈরি হবে? আমার মনে হয় যে এখনো আছে, তবে স্বাভাবিকভাবেই 5 তারিখ পর্যন্ত মানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা যখন ফুলফিল হয়ে গেছে, তারপরে মানুষ অনেকেই যে যার মতো নিজের পড়াশোনা বলেন, ফ্যামিলি, তার নিজের ব্যক্তিগত জীবনে ফোকাস করেছে। তো সেই জায়গা থেকে আপনি হচ্ছে 5 তারিখের মতো ঢল এক্সপেক্ট করতে পারেন না। তবে আমার মনে হয় যে এখনো আছে, এবং আমার কাছে মনে হয় যে আমি মাঠ পর্যায়ে যেটা দেখেছি, সাধারণ মানুষ এখন হচ্ছে আপনি রুরাল এরিয়াতেও যান, বৃদ্ধ মানুষ পর্যন্ত এখন সবাই হচ্ছে ছাত্রদের উপরে ভরসা করে, তাদের ভরসার জায়গা ছাত্রদের উপরে। তবে সেই জায়গা থেকে আমাদের হচ্ছে কিছুটা আপনার মিসম্যানেজমেন্ট হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কোনো অর্গানোগ্রাম না থাকার কারণে। মানে একটা সমন্বয় কমিটি ছিল, কিন্তু আমাদের জেলা ভিত্তিক বলেন, উপজেলা ভিত্তিক কোনো হচ্ছে কমিটি ওইভাবে ছিল না। সেইটার হচ্ছে মানে অপব্যবহার স্থানীয় পর্যায়ে অনেকে করেছে, এবং আমরা যখন বিভাগীয় সফরগুলোতে গিয়েছি তখন হচ্ছে এই দল ওই দলের ছাত্রদের মধ্যে কনফ্লিক্ট লাগতো যে কে হচ্ছে সমন্বয়ক, আসলে ওদের মধ্যে কে সমন্বয়ক। তো এই মিসম্যানেজমেন্টের কারণে অনেকটা হচ্ছে আপনার মাঠ পর্যায়ে অনেকটা ভুল ধারণার হয়েছে, আমি এটা স্বীকার করছি। জি, ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে খুব বেশি সময় করতে পারবো না। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকে শপথ নেওয়ার কথা আছে, খানিকক্ষণের মধ্যে তিনি শপথ নেবেন, আমরা সরাসরি সেখানে যাব। তবে তার আগে আপনার কাছে 1 মিনিট একটু শুনতে চাই, বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আপনি আসলে সংস্কার কিংবা এই পুলিশ বাহিনীর সংস্কার, মানুষের মানসিক সংস্কারে আপনি কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী, এবং সংস্কার আবারও বলি এটা কোনো ওয়ান অফ ইভেন্ট না, এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার এখনও হচ্ছে, সংস্কার আগামীতেও হবে এবং তারপরেও হবে। তো কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার দরকার, সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যে কোনো সংস্কার হবে। আপনাকে ধন্যবাদ, আফিফ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন সম্পাদকীয়। শেষ করছি আজকে সম্পাদকীয়।